আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সেমিফাইনালে তারা নাম লিখিয়েছে। কেমন দেখলেন আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ? ভালো ম্যাচ। আর্জেন্টিনা স্কোর লাইনটা বড় মার্জিনই দেখাচ্ছে, যদিও আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গিয়ে নির্ধারিত 90 মিনিটের পরে গিয়ে অ্যাডেড যে 30 মিনিট থাকে সেই সময় গিয়ে দুটো গোল করে ম্যাচ জিতেছে, কামব্যাক করেছে। আমরা যদি বলি এই বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য সবগুলো ম্যাচই কামব্যাকের ম্যাচ, ফেরার ম্যাচ, একটা বার্তা দেওয়ার ম্যাচ, যে একদম খাদের কিনারায় গিয়েও ফেরা যায়। প্রতিটা ম্যাচেই সেটা দিয়ে যাচ্ছে এবং আর্জেন্টিনার যে সমর্থকরা আছেন, যারা আর্জেন্টিনা দলটাকে সাপোর্ট করেন, তারা মনে হয় এই দলটার সাথে অভ্যস্ত হয়ে গেছেন যে আমরা যাব, হাঁটতে 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 গিয়ে জয় নিয়ে বাড়ি ফিরবো। এবং শেষ মিনিট পর্যন্ত এই দর্শকরা সম্ভবত আপনার ওই বিশ্বাসটা রাখতে চান। এবং আজকে আমি গতকালকের মানে সবশেষ ম্যাচেও দর্শকদের যে রিয়াকশন দেখছিলাম, অনেকেই খুব নার্ভাস হয়ে পড়েছিলেন আর্জেন্টিনা জিতবে কিনা সেটা নিয়ে খুব। কিন্তু আজকের ম্যাচে মনে হচ্ছিল যে আর্জেন্টিনার ফ্যানদের শেষ মুহূর্তে যাওয়ার পরও তাদের নার্ভাসনেসটা কম, মানে একটা নির্ভার একটা চেহারা বসে আছে যে না, গোল আসবে, আর্জেন্টিনা জিতবে। এটা কেমন জানি একটা নির্ভার একটা এই বিষয়টা চলে আসছে। জি, বিশ্বাসটা চলে এসেছে দলের উপরে। যেটা বলছিলেন যে আসলে শেষ মিনিট পর্যন্ত সেইভাবে দল ফিরে আসবে, সেই বিশ্বাসটা হয়তোবা খেলোয়াড়রা তাদের পারফরমেন্স দিয়ে দেখিয়েছেন, দেখেই আসলে সমর্থকরাও সেই বিশ্বাসটা নিজেদের মাঝে নিয়ে এসেছে। আর্জেন্টিনার খেলা, আমরা যদি মাঠের চিত্রে চলে যাই, সেইখানে আর্জেন্টিনা এই ম্যাচেও আসলে তাদের ডিফেন্সের যে বাধাটা, সেটা কিন্তু সুইজারল্যান্ড বারবারই ভাঙছিল। কিন্তু আর্জেন্টিনার যারা স্কোরার আছেন, তারাই হয়তোবা ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। আপনি প্রথম গোল থেকে শুরু করে 3টা গোলই যদি বলি, একবার সুইজারল্যান্ড হয়তোবা কামব্যাকটা করেছিল, কিন্তু আর্জেন্টিনা যেভাবে আসলে শেষ পর্যন্ত তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন তারা প্রমাণ করছে, সেভাবে কিন্তু ইংল্যান্ডের জন্য কিন্তু একটা বড় থ্রেট কিন্তু রয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে আপনি ডিফেন্সের কথা বলছিলেন, ডিফেন্স নিয়ে একটু যদি বলে, আপনি আজকের ডিফেন্স লাইন যদি দেখেন, গত ম্যাচে যে ডিফেন্স লাইনটা ছিল সেই সেম ডিফেন্স লাইনটাই আছে, একদম আনচেঞ্জড একাদশ নিয়ে আর্জেন্টিনা আজকে খেলেছে। এবং সেই সাথে আজকের ডিফেন্সটাকে আমার গত ম্যাচের সবশেষ ম্যাচের ডিফেন্স থেকেও কিছুটা বেটার মনে হয়েছে। আপনার গ্যাপ আজকে কম ছিল, তার কয়েকটা কারণ হতে পারে। আজকে তাগলিয়াফিকো বা মলিনা উইংয়ে গেছেন, তবে কম, অন্য ম্যাচের থেকেও তুলনামূলক কম গিয়ে আছেন। আজকে আমরা দায়িত্বটা নিতে দেখেছি ডিপলকে। আমরা গত ম্যাচে যেটা দেখছিলাম যে একটু মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে শুরু থেকে ডিপলকে একটু খুব বেশি তৎপর দেখা যাচ্ছিল। দায়িত্বটা নেওয়ার যে একটা আকাঙ্ক্ষা থাকে নিজের মধ্যে, সেটা নিচ্ছিলেন, পাস চাচ্ছিলেন নিজে থেকে, পাস আবার দিচ্ছিলেন। যদিও রেটিংটা তার পক্ষে কথা বলছে না, কিন্তু তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ মাঠ মধ্যে দেখেছি তাকে দৌড়াতে, উপরে যাচ্ছেন, নিচে নামছেন, উইংয়ে যাচ্ছেন, সব জায়গায় তাকে বিচরণ করতে দেখেছি। এবং তিনি তার কাজটা শতভাগ সম্ভবত হয়তো বা কোচের কাছ থেকে গত ম্যাচে সেই বার্তাটা তিনি পেয়েছেন যে তোমার কাছ থেকে যেটা আমরা চাই সেটা পাচ্ছিলাম না। তো সেই জায়গায় হয়তো ডিপল উইংয়ের কাজগুলো সেরেছেন, সেজন্য ডিফেন্ডারদেরকে উপরে যেতে হয়নি। সেজন্য আজকে আর্জেন্টিনার ডিফেন্সকে কিছুটা আগের থেকে বেটার মনে হয়েছে। একদম ভালো যে সেটা বলবো না, আগের থেকে একটু ভালো ছিল, তবে এখনও অনেক গ্যাপ রয়েছে। সুইজারল্যান্ডের গোলটা যদি দেখেন, সেখানে নিশ্চিতভাবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের গ্যাপ থাকার কারণে তারা আসলে সেই গোলটা পেয়েছেন। এবং রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজের মধ্যে একটা পার্থক্য আছে। রোমেরোর হাইট ভালো, ডিফেন্স ভালো। লিসান্ড্রো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে গোল করেছেন, উইংয়ে যাচ্ছেন, গোল করিয়েছেনও, কিন্তু তার হাইট একটা সমস্যা, ডিফেন্সে হাইট একটা সমস্যা। তার হাইটটা খুব বেশি না হওয়াতে ফরওয়ার্ডরা যারা একটু হাইট ভালো, তারা খুব সহজেই তারা বেনিফিটটা নিতে পারেন। তো এটা একটা বিষয় যে যদি আপনার বাতাসে বল আসে, তখন লিসান্ড্রো মার্টিনেজকে আপনি খুব সহজেই বিট করতে পারবেন। তো সেই জায়গায় একটা চিন্তার কারণ রয়েছে। তবে এখনও পর্যন্ত লিসান্ড্রো মার্টিনেজ সেরকম পরীক্ষায় পড়েননি, সেরকম পরীক্ষায় ফেলও হননি। তবে তার জায়গা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা আছে। ওই যে বলছিলাম, বারবার উইংয়ে উঠে যান, গোল করান, গোল নিজেও করেছেন, মেসিকে দিয়েও গোল করিয়েছেন। তো সেই প্রবণতাটা আছে, বারবার উপরে উঠে যাওয়ার প্রবণতা। সেই প্রবণতা যদি কিছুটা কমিয়ে আনতে পারেন, তাহলে হয়তোবা আর্জেন্টিনা এই ব্যাকলাইনটা মানে মোটামুটি পাস মার্ক নিয়ে উঠতে যাবে। লেটার মার্ক দিব না, এই ব্যাকলাইনটা পাস মার্ক নিয়ে উঠতে যাবে। তবে আর্জেন্টিনার যারা শক্তির জায়গা বলছেন, এদের যে খামতিটা সেটা পুষিয়ে দিচ্ছেন পারেদেস, ডিপল, ম্যাকঅ্যালিস্টার। মিডফিল্ডে যারা আছেন তারা আসলে সেই কম্প্যাক্ট জায়গাটা তৈরি করে ফেলছেন।
আলভারেজ, মার্টিনেজ তারা আসলে এবং ম্যাগালিস্টারের যে গোলটা ছিল, সেট পিস নিয়ে আর্জেন্টিনার যে কাজ হয়েছে, প্ল্যানিংগুলো কি আসলে শেষ মুহূর্তে যে তারপরে কি তারা এক্সিকিউট করার যে প্রবণতাটা, এটা কি হুমকি হতে পারে কিনা? অবশ্যই হুমকি হতে পারে। সেমিফাইনালে আপনার বড় মঞ্চ, বড় প্রতিপক্ষ ইংল্যান্ড দুর্দান্ত খেলছে, তাদের বিপক্ষে আপনি যদি একবার পিছিয়ে পড়েন সেখান থেকে কাম ব্যাক করাটা খুব টাফ হবে সুইজারল্যান্ডের সাথে আপনি যেভাবে পেরেছেন। আর্জেন্টিনা কিন্তু 10 মিনিটে যে তারা লিডটা নিয়ে গেল, তারপরে কিন্তু অনেকটা সময় সুইজারল্যান্ড কিন্তু প্রেস করেছে আর্জেন্টিনাকে, এবং কিছুটা সময়ের জন্য কিন্তু প্রায় 30 মিনিটের মতো তারা কিন্তু ছন্নছাড়া হয়ে গিয়েছিল, এবং সুইজারল্যান্ড অবশ্যই সেই সুযোগটা নিয়েছে এবং তারা কিন্তু সমতায় ফিরেছে। সমতায় ফিরে যাবার পরও আপনি যদি সেকেন্ড হাফে দেখেন, বারবার অ্যাটাকে তারা উঠে যাচ্ছিল। এমবলোর রেড কার্ডটা হয়তো বা মোমেন্টামটা তাদেরকে হাতছাড়া করে দিয়েছে এবং আর্জেন্টিনা সেই সুযোগটাও নিয়েছে। 10 জনের সুইজারল্যান্ডকে আর্জেন্টিনার আবার লিড নিতে কিন্তু একটা বড় সময় লেগেছে। অবশ্যই পোহাতে হয়েছে। এর পিছনে কয়েকটা কারণ আছে। কয়েকটা কারণের মধ্যে প্রথম কারণ যদি বলি, আর্জেন্টিনার প্রথম গোলটা করার পরে আপনি যদি দেখবেন আর্জেন্টিনার একেবারে সহজাত যে অভ্যাস, এটা একদম শুরু থেকে আগে থেকেই তারা গোল করার পরে লিড নেওয়ার পরে তারা কিছু ডিফেন্সিভ মুডে চলে যায়, ম্যাচটাকে স্লো করে দেয়। আজকেও সেই রকমটাই হয়েছে এবং তারা প্রতিপক্ষের কাছে বল দিয়ে দেয়। আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা লো ব্লক যে দলগুলো আছে, সুইজারল্যান্ড লো ব্লক ফুটবল খেলে থাকে তাদের বিপক্ষে, মানে বিশেষ করে লো ব্লক ফুটবল দলগুলোর বিপক্ষে তারা যখন দেখছে যে গোল দিতে বেশি পারছে না বা গোলের অ্যাটাকে যেতে পারছে না লো ব্লকের কারণে, ডিফেন্সের কারণে, তারা একটা ট্যাকটিক্স অনুসরণ করে, সেটা হচ্ছে প্রতিপক্ষকে বল দিয়ে তাদেরকে কিছুটা উপরের দিকে উঠিয়ে আনে। উপরের দিকে উঠিয়ে আনার পর তারপর সেখান থেকে তারা গ্যাপটা খুঁজে আক্রমণে যায়। আর্জেন্টিনা আজকে সেটা কেন করেছে আমার কোনোভাবে বোধগম্য হয়নি, কারণ আর্জেন্টিনা আজকে শুরুতেই গোল পেয়েছে, তারপরে ম্যাচ স্লো করে দেয়া, নিচের দিকে নেমে আসা, প্রতিপক্ষের কাছে বল দেয়া, এই জিনিসগুলো ব্যবধানটাও কিন্তু খুব ব্যাকফায়ার বেশি করেছে ছিল না, এবং একটা গোলেরই লিড ছিল। এবং সেই জায়গায় আমরা দেখেছি তখন সুইজারল্যান্ড উপরে এসেছে, আক্রমণ করেছে এবং আক্রমণ থেকে তারা কিন্তু গোলটা আদায় করে নিয়েছে। আর্জেন্টিনা যদি তাদের সহজাত ম্যাচটা খেলতো, আক্রমণের ধারটা বজায় রাখতো, তাহলে হয়তো বা সুইজারল্যান্ড এতটা উপরে এসে খেলতো না প্রথম দিকে। তাহলে তো শেষ পর্যন্ত ওয়েট করতো, নিজেদেরকে আরেকটু যতটুকু সেভ করে খেলা যায় শেষ দিকে গিয়ে হয়তো অল আউটে যেত, শুরুতে হয়তো বা গোলটা পেত না সুইজারল্যান্ড। আপনি যেটা বলছিলেন, বারবারই আসলে স্লো করে দিচ্ছে আর্জেন্টিনা ম্যাচটা, এবং তাদের প্রতিপক্ষ যেহেতু এখন শেষ চারের লড়াইটা হয়ে যাচ্ছে, আর দুটো ম্যাচ বাকি আছে শিরোপা নির্ধারণের ক্ষেত্রে, আর্জেন্টিনা নিঃসন্দেহে শিরোপার দাবিদার একটা দল, কিন্তু তারপরও আসলে বারবার পেছনের দিকের দলটা, আমরা যদি বলি র্যাঙ্কিংয়ের খেলাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্বকাপে। পেছনের দিকের দল সুইজারল্যান্ড সম্ভবত 14তম র্যাঙ্কিংয়ে আছে, এবং এর আগে খুব বেশি চ্যালেঞ্জিং টিমের কিন্তু তারা মুখোমুখি হয়নি এই বিশ্বকাপে, এটাও কিন্তু বারবার আলোচনায় আসছে। সুইজারল্যান্ডের সাথে কিন্তু তারা যেভাবে আসলে স্লো হয়ে যাচ্ছিল, প্ল্যানিংয়ের এক্সিকিউশনে তাদের কিছুটা ঝামেলা হচ্ছিল, দুর্বলতাগুলো কিন্তু কাবো ভার্দের ম্যাচ থেকেই বারবার সামনে চলে আসছে। স্কালোনি প্রতি ম্যাচেই হয়তো বা নতুন নতুন কিছু প্ল্যানিং দিচ্ছেন। স্লো খেলাটা কিন্তু বড় একটা রিস্ক হতে যাচ্ছে আর্জেন্টিনার ইংল্যান্ডের কাছে, কারণ ইংল্যান্ড আসলে যেভাবে যে ম্যাচটা তারা খেলেছে, এই আজকের রাতেই তো নরওয়েকে তারা হারিয়ে তারা উঠলো, সেই ক্ষেত্রে লিওনেল মেসি কিংবা ডিপলের যে জুটিটা, মেসিকে আমরা দেখেছি তিনি আসলে প্লে মেকিংটা করতেই বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন পুরো দলটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। একেবারে যদি দুই লাইনে বলি, প্রতিদিন আপনার ভাগ্য সহায় হবে না, প্রতিদিন আপনি কামব্যাক করতে পারবেন না, প্রতিদিন আপনার একজন লিওনেল মেসি আপনাকে ম্যাচ জিতিয়ে দিবে না। জি, এই ম্যাচে আর্জেন্টিনার অনেক খামতি আছে, তবে কয়েকটা পজিটিভ দিকও আছে। আমি পজিটিভ দিকগুলো একটু বলতে চাই। লিওনেল মেসি আজকের ম্যাচে গোল পাননি, এটা আর্জেন্টিনার জন্য এই ম্যাচে আশীর্বাদ ছিল। কারণ হচ্ছে আপনি হুলিয়ান আলভারেজ গোল পেয়েছেন, লাউতারো মার্টিনেজ গোল পেয়েছেন, আপনার যে ফরওয়ার্ডরা যারা গোল পাচ্ছিলেন না, হুলিয়ান আলভারেজ সবশেষ বিশ্বকাপে 4টা গোল আছে তার পাশে, কিন্তু এবারে বিশ্বকাপে তিনি প্রথম গোলটা করেছেন। মেসি আপনার যে কোনো দিন কলাপস করতেই পারে, গোল না পেতেই পারে, প্রতিপক্ষ তাকে ঘিরে পরিকল্পনা সাজাবে, এটাই স্বাভাবিক। এটাই কিন্তু আলোচনা হচ্ছিল, মেসিকে কেন্দ্র করেই কিন্তু আসলে এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা বড় একটা সময়, সেই জায়গাটাতেই কিন্তু মাত দিতে চাচ্ছিল প্রতিপক্ষরা এবং চাইছে এখনো। তো সেই জায়গাটায় আসলে ম্যাকঅ্যালিস্টার আপনার গোল পেয়েছে, গত বিশ্বকাপে তার গোল ছিল। তো এই যে 3জন ফরওয়ার্ড লাইনের বা মিডফিল্ডের বা ফরওয়ার্ড উপরের দিকের ফুটবলার গোল পেয়েছে, এটা আর্জেন্টিনার জন্য অবশ্যই আশীর্বাদ, এবং আপনার গোল করা একটা অভ্যস্ততার বিষয়। আপনি যখন গোল পাবেন না, না পেতে পেতে আপনি এখান থেকে অভ্যস্ততা হারিয়ে ফেলবেন, আপনার জন্য গোল করাটা কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যখন গোল করবেন,
এটা আপনার জন্য সহজাত হতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে। এই যে হুলিয়ান আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, এরা যে লাউতারো মার্টিনেজরা গোল পেয়েছেন, আমি অন্তত বিশ্বাস করি যে ইংল্যান্ডের বিপক্ষেই 3 জনের কারো কাছ থেকে আমি গোল দেখব। কারণ এই যে একটা আজকে গোল পেলেন, জালের দেখা পেলেন, এই জিনিসটা তাদের ভিতরে মোটিভেশন হিসেবে কাজ করবে এবং তারা আরও বেশি গোলের জন্য গোলবারের শট নেবেন। আমরা এতদিন দেখেছি যে ম্যাকঅ্যালিস্টার বল পেলেই গোলবারের কাছাকাছি গিয়ে তিনি শট নিচ্ছেন না, তিনি মেসিকে পাস করছেন বা অন্য কাউকে খুঁজে নিচ্ছেন। ওই যে সাহসটা করা, এই সাহসটা তাদের মধ্যে ঢুকেছে, এটা একটা জিনিস। আরেকটা পজিটিভ দিক বলবো এই ম্যাচে, আমরা যদি এই দেখুন, এই যে সাবস্টিটিউটগুলো দেখুন, আপনার নিকো গঞ্জালেজের কথা আলাদা করে বলবো, আপনার এই ওতামেন্দির কথা আলাদা করে বলবো, এবং আরও একটা নাম আছে আলমাদা। এই 3 জনের সাবস্টিটিউট দেখুন। আপনি আলমাদার কথা আজকে খুব বেশি আলোচনায় আসার কথা না, খুব কম সময়ের জন্য তিনি মাঠে নেমেছেন, কিন্তু তিনি যখন মাঠে নেমেছেন তখন কিন্তু তিনি পার্থক্য গড়ে দিয়েছেন। তিনি আক্রমণ ভাগে গিয়েছেন, সেখানে ফরওয়ার্ডদের সাথে 1-to-1-এ পাস করে কিন্তু সুইজারল্যান্ডের ডিফেন্সে বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছেন, পরিমাণটা কিন্তু বাড়িয়েছে এবং তিনি কিন্তু ওই অ্যাটাকের ডিফেন্সের যে ভীতিটা তৈরি করার কাজটা সুইজারল্যান্ডের, সেটা কিন্তু আলমাদা খুব অল্প সময় করেছেন। আরেকটা জায়গার কথা বলতে পারবো, আপনি যখন দেখবেন যে ডিপলের কথা যদি বলি, ডিপল তিনি হচ্ছেন মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, আর্জেন্টিনার হয়ে খেলেন, কিন্তু স্কালোনি এইখানে একটা মাস্টার মাইন্ড গেম খেলেছেন। যখন তিনি দেখলেন যে আর্জেন্টিনা 1 গোল খেলো বা হচ্ছে আর্জেন্টিনা কামব্যাক করার সুযোগ আছে বা করছে, তখন তিনি ডিপলকে মাঠ থেকে তুলে নিলেন। তুমি একজন ডিফেন্সিভ মিডফিল্ডকে মাঠ থেকে তুলে নিয়ে তিনি নামালেন লাউতারো মার্টিনেজকে, একজন ফরওয়ার্ডকে নামালেন। তিনি কিন্তু সেখানে একজন ডিফেন্ডার বা মাঝ মাঠের কাউকে নামানোর কথা, একজন মাঝ মাঠের পরিবর্তে, কিন্তু তিনি সেখানে আসলে বাজিটা ধরেছেন যে না, আমার এখন আক্রমণের লোক লাগবে। আরেকটা বাজিয়ে ধরেছেন তিনি হুলিয়ান আলভারেজকে, তিনি উঠাননি মাঠ থেকে। হুলিয়ান আলভারেজকে আপনি কিন্তু পুরো ম্যাচে ওই যে তার দৃষ্টিনন্দন গোল ছাড়া তিনি যে পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করেছেন বা খুব বেশি ভালো খেলেছেন তা কিন্তু না, কিন্তু তারপরও হুলিয়ান আলভারেজের উপরে স্কালোনি ভরসাটা রেখেছেন এবং হুলিয়ান আলভারেজ সেটার প্রমাণ দিয়েছেন। এই বিষয়গুলো হচ্ছে স্কালোনির মাস্টারমাইন্ড। তিনি আসলে, স্কালোনিকে আরেকটা বিষয় বলা হয় যে এক্সট্রা টাইমের মাস্টারমাইন্ড বলা হয় তাকে। ম্যাচ যখন এক্সট্রা টাইমের দিকে যায় বা শেষের দিকে যায়, তিনি তখন এমন কিছু পরিবর্তন করেন বা এমন কিছু চিন্তা করেন যেটা প্রতিপক্ষের আসলে মানে বক্সের মধ্যে থাকে না, এটা হচ্ছে আপনার আউট অফ দ্য বক্স থাকে। মানে আমরা বলি না সিলেবাসের বাইরের প্রশ্ন চলে আসছে, সিলেবাসের কিছু বাইরের প্রশ্ন স্কালোনি আপনার ছুড়ে দেন, তো সেটা খুব ভালোভাবে কাজে লাগছে এখন পর্যন্ত। আরেকটা শঙ্কার বিষয় হচ্ছে স্কালোনির হাতে যেই প্লেয়ারগুলো আছে এরা সবাই খুব বেশি পরিচিত। 2022 থেকে একই সাথে একইভাবে তারা খেলে আসছে, মোটামুটি এদের সবাই চিনে গেছে। স্কালোনির খেলার যে স্টাইল সেটা ইতিমধ্যে সবাই জেনে গেছে, নতুন কিছু স্কালোনি এখন ট্রাই করছেন না। জি, এটা একটা সম্ভবত রিস্ক হতে যাচ্ছে। রিস্কের কারণটা হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসি তিনি কিন্তু এখন পর্যন্ত এই প্রতিপক্ষটার মুখোমুখি তিনি হননি। সো যেহেতু সেমিফাইনালের মতো একটা ম্যাচ, এবং সেমিফাইনালের ম্যাচে যখন আপনি প্রতিপক্ষে হ্যারি কেইন, জুড বেলিংহাম, এদিক থেকে ডেকল্যান রাইস আছেন, আপনি কাকে ছেড়ে কাকে নিয়ে আসলে কথা বলবেন এই ম্যাচটাতে? এবং তারা দুর্দান্তভাবে যেভাবে তারা খেলেছেন, এই নামগুলো যেভাবে তা পুরো বিশ্বকাপে আসলে ত্রাস ছড়াচ্ছে, এবং এই বিশ্বকাপে কেন ইংল্যান্ড যে ফেভারিট সেটা যেভাবে তারা আসলে প্রমাণ করছে। নরওয়েকে তারা অবশেষে তারা হারিয়ে দিয়েছে এবং বিদায় ঘটেছে আর্লিং হালান্ডের, এবং নরওয়ে যেভাবে পুরো বিশ্বকাপ জুড়ে তারা কিন্তু দুর্দান্ত, তারা 28 বছর পর বিশ্বকাপে এসেছিল, বিশ্বকাপে আসার পরে তারা বড় বড় টিমগুলোকে হারিয়েছে, ব্রাজিলকে বিদায় করে দিয়েছে, এবং ইংল্যান্ডকে তারা ফার্স্ট, আপনি যদি দেখেন যে আসলে লিড নেওয়ার পরে কিন্তু মনে হচ্ছিল, শঙ্কাটা কিন্তু হচ্ছিল এই ম্যাচেও নতুন কোনো চমক তারা দেখিয়ে দেবে। আপনি যদি দেখেন যে এখানে হ্যারি কেনের কথা বলছেন, আপনি হ্যারি কেনের সম্ভবত ভুল যদি না করে 4টা গোল, এবং আপনি যদি একটু কেটে দিই, এবং তারপরে যিনি আছেন বেলিংহাম, হ্যারি কেনেরটা আসছে বারবার, আচ্ছা জুড বেলিংহাম এবং হ্যারি কেন দুজনই আপনার হচ্ছে সেরা 5 গোল স্কোরারের মধ্যে তাদের নাম আছে। তো এই দুজনই আসলে বড় থ্রেট এই ম্যাচ, এই শুধু যদি আপনি একাদশে কেনের কথা আলাদা করে বলেন তাহলে হবে না, আপনাকে বেলিংহামের কথাও আলাদা করে বলতে হবে। হ্যারি কেন কিন্তু 6 গোল হয়েছে এবং অ্যাসিস্টও কিন্তু একটা করে আছে, এখানে সম্ভবত এখন পর্যন্ত এটা হয়নি অ্যাড। ম্যাচে 2টো গোল করেছেন বেলিংহাম, ওগুলো এখনো অ্যাড হয়নি, আপডেট হলে হয়তো বা সেটা সামনে আসতো। এবং জুড বেলিংহাম তিনি এই কেনকে গোল করানো
দলের যে চালিকা শক্তি, ডিফেন্সে ভয় ধরানোর যে কাজটা, হ্যারি কেন শুধু হচ্ছে আপনার গোল করে, আপনার ডিফেন্স লাইনকে বিচ্ছিন্ন করার যে কাজটা, তাদের ফাটল ধরানোর যে কাজটা, সেটা মূলত করেন হচ্ছেন জুড বেলিংহাম এবং ডেকল্যান রাইস। এই দুজন আপনার হচ্ছে কেনকে সহযোগিতা করেন এবং সেই জায়গায় তারা বেশ সাকসেসফুল, এবং তারা কেনকে দিয়ে খেলানোর পাশাপাশি জুড বেলিংহাম আজকে যেটা দেখিয়েছেন, তিনি একাই আসলে নরওয়েকে হারিয়ে দিয়েছেন, এবং তার এই হারানো বা তার এই দেখানোটা আর্জেন্টিনার জন্য কোথাও না কোথাও গিয়ে একটা ভয়ের কারণ হতে পারে। অবশ্যই ভয়ের কারণ হতে পারে, এবং তারপরও তারা আসলে যেভাবে ডিফেন্স লাইনটা মেনটেন করেছেন, যেখানে এরলিং হালান্ডের মতো একজন ফরওয়ার্ড আছে এবং তাকে আসলে যেভাবে ম্রিয়মান করে রেখেছে যে প্ল্যানটা নিয়ে, সেই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত ফুটবলের একটা কিন্তু প্রদর্শনী আছে। আমরা যদি দেখি এই ম্যাচেও আসলে পজিশন কিংবা বল পজিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, 53% টাইম কিন্তু আপনার ইংল্যান্ড কিন্তু নিজেদের কাছে বল পজিশন রেখেছে, এবং নরওয়ে কিন্তু 47% তাদের কিন্তু বল পজিশন করেছে। নরওয়ে এগিয়ে আছে, তারা কিন্তু বেশ কর্নার কিক আদায় করে নিয়েছিল, কিন্তু সেগুলো থেকে খুব বেশি হয়তো বা কাজের কাজটা করতে পারেনি। ফাউলের দিক থেকেও নরওয়ে ফাউল বেশি করেছে, ইংল্যান্ড ফাউল কম করেছে। পাসের ক্ষেত্রে যদি দেখেন, পাস সবচেয়ে বেশি অ্যাকুরেট ছিল পাসের খেলা, সেখানে ইংল্যান্ড এগিয়ে ছিল। সব দিক থেকে আসলে ইংল্যান্ড কিন্তু নিজেদের এই ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে বড় যেটা সফলতা, সেটা হচ্ছে যে আর্লিং হালান্ডকে বোতলবন্দি করে রাখা, তাকে আসলে কার্যত কিছুই করতে দেয়নি। তারপরও কিন্তু আসলে দেখা গিয়েছে একটা সময় কিন্তু সম্ভবত 60 মিনিটের দিকে সোরলোথের একটা পাস কিন্তু মিস হয়েছিল, এবং আমরা জানি যে আর্লিং হালান্ডের কাছে বল গেলে তিনি আসলে অনশট টার্গেটটা মিস করেন না, এবং একটা গোল বাতিলও হয়েছিল এই নরওয়ের, সেটি হচ্ছে ফাউলের কারণে ধাক্কা দিয়ে একজনকে ফেলে দিয়েছিলেন, সে পরে ভিআরে দেখে আসলে সেই গোলটি বাতিল হয়েছে, সেটাও একটা ব্যাড লাক। তারপর আসলে যদি আমরা দুই দলের শক্তিমত্তার দিক থেকে দেখি, অভিজ্ঞতার দিক থেকে দেখি, ইংল্যান্ডের আসলে জয়টা কাম্যই ছিল। তারপরও যেহেতু চমক জায়গা নিয়ে একটা বিশ্বকাপ নরওয়ে পার করেছে, নিঃসন্দেহে তারা যে পর্যন্ত আসলে খেলেছে কোয়ার্টার পর্যন্ত, দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী হয়েছে। এর সাথে সাথে কিন্তু মামুন, সেমিফাইনালের লাইন আপটা কিন্তু হয়ে গিয়েছে, এবং ইংল্যান্ড আমাদের পরিচিত বোর্ড যে আমরা ঘুরে ফিরে আসি, আর মাত্র দুটি ম্যাচই আসলে বাকি আছে। সেই ম্যাচ থেকেই আসলে প্রতিটা দলের জন্যই শেষ পর্যন্ত কে আসলে ট্রফির দাবিদারটা হবেন সেটা নির্ধারিত হয়ে যাবে। ফ্রান্স এবং স্পেনের একটা ফাইনাল বিফোর ফাইনাল বলা হচ্ছে, সেই হাই ভোল্টেজ ম্যাচটা প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়ে দ্বিতীয় সেমিফাইনালটা তারা কিন্তু খেলবে। এখনো আবারও জিজ্ঞেস করছে, আপনি বরাবরই বলছিলেন যে ফ্রান্সকে থামিয়ে দেবে শুধুমাত্র স্পেন, আপনার মতামতটা এখনো কি সেই জায়গায় তো আছে কিনা সেটা আমি জানতে চাই। খুব জোরালো সম্ভাবনা আছে স্পেন ফ্রান্সকে থামিয়ে দেওয়ার, যদি আপনি ট্যাকটিক্যালি চিন্তা করেন, গতির চিন্তা করেন, মাঝ মাঠের শক্তির চিন্তা করেন, সব দিক থেকে দুইটা দল প্রায় সমান। তবে এখানে হচ্ছে আপনার টেকনিক্যালি কিছু জায়গায় স্পেন এগিয়ে আছে, ফ্রান্স আপনার গতি, গোল স্কোরার সব দিক থেকে, কিন্তু মাঝ মাঠের যে দখলটা, সেটা স্পেন কিছুটা হলেও এগিয়ে থাকবে। আপনি জানেন যে এবারের বিশ্বকাপে মাঝ মাঠের দখলটা, লড়াইটাই সবচেয়ে বেশি হচ্ছে। তারপরেও আমি এই ম্যাচে ফ্রান্সকে অবশ্যই ফেভারিট হিসেবে রাখবো। ঠিক আছে, নিঃসন্দেহে অবশ্যই আর্জেন্টিনা এখানে ফেভারিট থাকবে, কিন্তু ইংল্যান্ডের চমকটাও কিন্তু আমরা একবারই ছেড়ে দিতে পারি না। মামুন, আমার দিক থেকে আমি আসলে ইংল্যান্ডকে ফাইনালে দেখতে চাই নিঃসন্দেহে, কিন্তু অধিকাংশ মানুষ বলবে আর্জেন্টিনাই কিন্তু আমি অবশ্যই দেখতে চাই যে ফ্রান্স এবং আর্জেন্টিনার একটা ফাইনাল হচ্ছে, আরো একবার ফাইনালের সেই 2022টাই হয়তো বা ফিরে আসবে। 2026-এ কে হবে ফাইনালিস্ট, কে হবে এবারের চ্যাম্পিয়ন, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অপেক্ষার কয়েকটা দিনের